দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ২০ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ৭৯ জন শিল্পীর ৩৫৫টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক, আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত ৮:২০ থাকছে ধারাবাহিক নাটক কাজিনস। ভাইয়া, চাচু চাচু ভালো হয়ে যাবে না? মানে চিকিৎসা করালে ঠিক হবে না বলো? আমার না খুব ভয় করছে। চাচু ভালো হবে তো না? আম্মু আমাকে তার সাথে আমেরিকা নিয়ে যেতে চায়। তার নাকি অনেক দুশ্চিন্তা আমাকে নিয়ে। এটা তো ভালো কথা। আর মা তো দুশ্চিন্তা করবেই তোমার জন্য, তাই না? সেটা তোমার ভালোটাই চিন্তা করে। তাহলে সমস্যাটা কোথায়? রাত ১১:৩০ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবি কালো রব, তসবি কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি লেখক, সাংবাদিক ও অভিনেতা আহসান কবির। শুভ সকাল। শুভ সকাল। খুব ভালো আছেন আমি জানি, কারণ আপনি ভালো ছাড়া থাকেন না সবসময়। মানে ইংরেজিতে অলওয়েজ গুড, আর বাংলা হচ্ছে ভালো ছাড়া থাকি না। যখন মন খারাপ থাকে তখন কি করেন? মন খারাপটা আসলে রাখি না, কারণ মন খারাপ রাখলেই যত অসুবিধে সব এসে বাসা বাঁধে। পৃথিবীর সমস্ত দুঃখ নাকি মন খারাপের সাথেই যায়, সমান্তরালে হাঁটে। কিন্তু আপনি তো লেখক মানুষ, তো সেখানে মন খারাপের একটা সংযোগ অবশ্যই থাকবে, যেটা না হলে তো অনুভূতির বহিঃপ্রকাশ শব্দে কিভাবে রূপান্তর হবে? সেটা একটা ভালো, যেহেতু আমি রৌম্য লিখি এই জন্য আনন্দটা ওখানে আছে। আর যত দুঃখ যত বেদনা সব হচ্ছে আমার গান এবং কবিতার সাথে বসবাস করে। বাহ, চমৎকার। মানে ভিন্ন ভিন্ন ধারা, ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন অনুভূতি। একদম। আজ ২৬ তারিখ, ২৬ ফেব্রুয়ারি, এবং আজকে থেকে বইমেলা শুরু হচ্ছে। আমাদের বাঙালির একেবারে প্রাণের জায়গা বইমেলা। যেই শব্দের কথা আমরা বলছিলাম, বাংলা শব্দ যেগুলো আমাদের অনুভূতি প্রকাশ করে, সেই প্রকাশ করবার সবচেয়ে বড় উৎসব হচ্ছে বইমেলা। যেটা আমরা কখনো আসলে জন্মের পর থেকে আমি বেসিক্যালি দেখিনি যে বইমেলা ফেব্রুয়ারি ১ তারিখ ছাড়া হয়েছে। তো এই যে একটা ভিন্ন রকম অনুভূতি, সেটা আসলে কি ধরনের অনুভূতি তৈরি করছে আপনার মনে? আমিও সম্ভবত দেখি নাই। আর এই যে বাংলা এবং বৈশাখ, এই দুটোকে বাঙালি থেকে আলাদা করা যায় না। তো বইমেলা কেমন করে যেন এই রক্তের সাথেই মিশে গিয়েছিল, অভ্যাসের সাথে মিশে গিয়েছিল, যে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আমরা বইমেলাটা দেখব। একদম। তো এই প্রথম আমরা দেখি নাই। দুই হচ্ছে এখানে মানে কিছু যোগ বিয়োগের খেলা আছে, যে আগে যখন রোজা ছিল না তখন ছিল একরকম, এখন যেহেতু রোজা আছে এবং মানুষ কিছুটা, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মপরায়ণ মানুষ, তো তারা রোজার পরে ১-২ ঘন্টা পরে নামাজ পড়ে। তো এই মাঝখানের সময়টায় যদি যে মেলাটা থাকবে সেখানে উপস্থিতি কেমন হবে? সেটাই। আবার ইফতারির আগে যদি কেউ যায় সেখানে ইফতারির ব্যবস্থা আছে কিনা, তারপর একটা মানুষ ক্লান্ত হবে, সে মেলার মাঠে হাঁটতে পারবে কিনা, এই সব মিলিয়ে কিন্তু মানে দোটানায় ছিলেন প্রকাশকরা। আমি যতদূর জানি তারা ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন, একদল মেলার পক্ষে, একদল মেলার বিপক্ষে। কিন্তু মেলাটা যেন হয়, সেটাই। এটি বর্তমান সরকারের বিন্দুমাত্র দায় আমি দেব না,
কারণ ওনারা ছিলেন না ক্ষমতায়। ওনারা এসছেন 12 তারিখের পরে, কিন্তু ওনারা মন থেকে চেয়েছেন যে মেলাটা যেন হয়, এবং সেই কারণে মানে প্রকাশকদের যে ভাড়া, স্টল ভাড়া, তো সেটা তো মানে মওকুফ করে দিয়েছেন। জি। তো এর চেয়ে বেশি কিছু আর করার আছে বলে আমি মনে করি না। কিন্তু পাঠকরা কি আসলে যেতে পারবেন কিনা মেলায়, সেই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। বা প্রত্যেক বছরের মতন এবার এই বছরই বা আমরা নতুন বই কতটুকু বেশি পেতে পারি বলে মনে করছেন? কোনো না কোনোভাবে অবশ্যই এটা বাধাগ্রস্ত হবে, কোনো সন্দেহ নেই। আর ওই যে অভ্যাসের বাইরে যেতে হবে, আমি মনে করি যে এবার মেলায় সম্ভবত সবচেয়ে কম মানুষ উপস্থিতি ভিড় হবে। থাকবে। সেই জায়গা থেকে বই বিক্রির হারটাও তো অনেক কমে যাবে নিশ্চয়ই। সেখানেও আমার একটা কথা আছে, আমি জানতাম যে বই মেলাটা হবে না, তো এই কারণে আমি নিজেও বই বিক্রির তবে এই জায়গাতে আমরা ইতিবাচক হিসেবে দেখছি যে যেহেতু ভেবেছিলাম যে এবার বইমেলাটা হবেই না, সে জায়গা থেকে আসলে বইমেলাটা হচ্ছে। আপনার তো প্রত্যেক বছরের বইমেলাতে আমরা বই পাই, তো এই বছর কি হচ্ছে? 2000 সালের পর থেকে এই যে 2026 এই প্রথম বছর আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বই বের না হোক। এই সিদ্ধান্তটা কবে নিলেন? এই সিদ্ধান্তটা আমি আসলে জানুয়ারি মাসে নিয়েছি, কারণ তখনই আমি জানলাম যে মেলা হচ্ছে না। আচ্ছা। তো তখনকার জানা আর এখনকার জানা এক না, কিন্তু বর্তমান সরকার আমি প্রথমে বলে নিয়েছি, ওনারা চেয়েছেন একদম কোর অফ দেয়ার হার্ট যে মেলাটা যেন হয়, সেই হিসেবেই হচ্ছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মেলা যদি 1 তারিখে না হয়, এটা যদি নির্বাচনের পরে হয়, তখন 18-19 তারিখে হওয়ার কথা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি অংশগ্রহণ না করি। তো সেই হিসেবে যে 2জন মানুষ আমার কাছে এসেছিল বই প্রকাশ করার জন্য, তাদেরকে আমি এই পাণ্ডুলিপি দেই নাই। কিন্তু হাসান ভাই, আমি যতটুকু জানি আপনার লেখা সবসময় থাকে, এবং আপনি একটা লেখা বা পড়বার যে চর্চা সেটার ভেতরে সবসময় থাকেন। বই তো নিশ্চয়ই ছিল, তো প্রকাশ না করবার সিদ্ধান্তটা কেন নিলেন? কমপক্ষে 2টো বই, রম্য এবং কবিতার বই বের করা সম্ভব ছিল। সেটা আমি সিদ্ধান্ত নিলাম যে একবার অনুপস্থিত থেকে দেখি অনুভূতিটা কেমন হয়। প্রত্যেক বছর যেহেতু আপনি বইমেলায় যান, কোনো একটি দিন যায় না আসলে যে বইমেলা আপনার যাওয়া হয় না, তো এবারটা কেমন হবে? সম্ভবত ইফতার করেই রওনা দিব, তারপরে ওখানে পৌঁছাতে 1 ঘন্টা ধরে যতটুকু নিয়েছি। সময় লাগে। তারপরে যদি 0.5 ঘন্টা 45 মিনিট সময়ও পাই, আমি প্রতিদিন মেলা থেকে হেঁটে হেঁটে বাসায় যাব, এই সিদ্ধান্ত নিয়েছি। বইমেলায় যাবার আগে এরকম কি কোনো লিস্ট আপনার থাকে কিনা যে কি কি বই এবারে সংগ্রহ করব? রাজনীতির বইগুলো আমি বেশি কিনি। আচ্ছা। এরপরে কোনো উপন্যাস বা কোনো লেখা যদি সারা জায়গায়, অথবা কোনো কবিতার বই, যেমন একজন মানুষের নাম আমি বলতেই পারি, ইমতিয়াজ মাহমুদ। হ্যাঁ, হ্যাঁ। তো তার যদি কোনো কবিতার বই থাকে, আমি সেই বইটা কেনার চেষ্টা করি। তো এরকম কিছু সিলেকশন তো আমার থাকে। আবার রাজনীতির যে মহিউদ্দিন আহমেদ সাহেবের বই, সেটা আমি কিনি। রাজনীতি নিয়ে লিখতে গেলে তো, বা সেটা নিয়ে রম্য করতে গেলে একরকম সাহস লাগে। এই সাহসটা আপনি কোথা থেকে পান? আমি জানি না, এটা সম্ভবত ইনবিল্ড, অথবা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। আচ্ছা। বাবার ঘটনা বা পরিবারের ঘটনা আমি খুব কম বলেছি। কিশোর গ্রেপ্তার হওয়ার পরে আমার ভাই কার্টুনিস্ট কিশোর, কিছু ঘটনা হয়তো বা মিডিয়াতে এসছে, আমরা বলি না বা বলতে মানা আছে। এই কারণে মানা আছে যে বাবা মুক্তিযুদ্ধ থেকে ফিরে বলেছিলেন যে সার্টিফিকেট নিতে লাইনে দাঁড়াতে হবে। এই লাইনে দাঁড়ানোটা তার কাছে ইনসাল্টিং ছিল। উনি কখনোই আর লাইনে দাঁড়ান নাই বা সার্টিফিকেট নেন নাই, এবং একই সাথে বলে গিয়েছিলেন যেন ওনার কোনো ছেলে মেয়ে এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বা এইটা নিয়ে কোনো সুবিধা কখনো না নেন। আচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছে যে ইনবিল্ড যে সাহসটা, সেটা ওখানে। বীজটা অনেক আগেই বপন করে দিয়েছিল বাবা। হ্যাঁ, আমার কথা আপনাকে ক্ষতি না করে সামষ্টিক স্বার্থে প্রতিবাদটা মানে বহাল রাখা, কন্টিনিউ করা জরুরি। কি দারুণ করে বললেন কথাগুলো। হাসান ভাই, এখন ব্যস্ততা আসলে কি কি নিয়ে আছে? আমি জানি আপনি বিভিন্ন রকম কাজ নিয়ে, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন। কি কি আছে ব্যস্ততার তালিকায় এখন? আমি আসলে সময় খুব বেশি করতে পারি, কারণ আমি বরাবরই একা মানুষ। তো সুতরাং আমি যদি সকালে উঠি, আমার কাছে অনেক সময় থাকে। সময়টা বড় মনে হয়। অনেক সময় আসলে। এর মাঝখানে আমি 9 ঘন্টা বা 9.5 ঘন্টা অফিসে থাকি, আমি যেখানে কর্ম করে খাই। বাকি সময়টা আমি লেখালেখি, গান, কবিতা, এই 3টা জিনিসের বেশি দেই। এখন মাসে 5 দিনের মতো 4 দিন 5 দিন শুটিং থাকে। আচ্ছা। তো আমি তো মাসে 4 বা 5 দিন ছুটি পাই। তো সেই ছুটিটা আসলে আমি নাটকের কাজে লাগাই। এই হচ্ছে আমার জীবনের রুটিন। আচ্ছা, তো অবসরটা তাহলে থাকে কোথায়, বা অবসরটা কিভাবে কাটান? আমি মনে হয় অবসর নেই না, অথবা চান অবসর না হয়তো। চাই না, এবং অবসর
পেলে আমি ঘুমাই। যে 12টার সময় আমার কাছে মনে হচ্ছে যে এখন দিন থেকে অবসর নিতে হবে, ঘুমানোর ইন্তজাম করা দরকার, আমি ঘুমালাম। অভিনয়ে আসলে কি কি ব্যস্ততা রয়েছে, মানে কি ধরনের কাজ করছেন, কি ধরনের নাটকে কাজ করছেন? এখন আমাকে যারা ডাকে, আমি খুব মানে বেশি দেখি না। আমি চিন্তা করলাম এই নাটকটা করা যায় কিনা, আমি স্ক্রিপ্ট দেখে সঙ্গে সঙ্গে বলে দিই। যেমন এমনও হয়েছে যে টুটুল চৌধুরী, সে আমাকে ডেকেছে, নিয়াজ সম্ভবত এটার পরিচালক, সে বলেছে রমজানের জন্য আমরা একটা 7 পর্ব করব এবং আপনি হচ্ছে সেখানে সবচেয়ে খারাপ মানুষ। আচ্ছা। আপনি রোজা রাখেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, তারপরে যারে তারে ধমকান, তারপরে সামান্য কারণে রোজা ভেঙে ফেলেন। তো এই যে ভিলেনের একটা রূপ, যে খারাপ একটা মানুষ, সে রোজার মধ্যেও খারাপ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই অভিনয়টা করা যায়, তো সুতরাং আমি এটা একটু এক্সপেরিমেন্ট করা যেতে পারে। হ্যাঁ, তো আমি করে আসলাম। আচ্ছা। আবার মাসুদ সেজান, হ্যাঁ, সে আমাকে ডাকলো এবং সেটি আমার জন্মদিনের দিন। আচ্ছা। জন্মদিনের দিন ডেকে কেকও কাটলো, কিন্তু সে একটা নির্বাচনের মানে ক্রাইটেরিয়া নিয়ে নাটক করে ফেললো। নাটকের নাম 12 ফেব্রুয়ারি। আচ্ছা। তো আমি তার নাটকের করছি না, কিন্তু আমার খুবই ভালো লাগছে যে রাজনৈতিক স্যাটায়ার, যারা আমি বলবো, এই যে ব্যঙ্গ করা, সেটা ছিল এই নাটকের মধ্যে। এবং আমি আরো বলছি না, মানে ভয়াবহ রকম ভাবে ছিল যে একই মানুষ, তার 2টা বা 3টা রূপ হতে পারে, শুধুমাত্র পোশাক দিয়ে সেখানে দেখিয়ে দিয়েছে যে ফরম্যাট আসলে এক, কিন্তু 3 রূপ ভিন্ন। তো এরকম আমার কাছে এটি ভালো মনে হয়, সেটি একটি মাত্র দৃশ্য হলেও আমি করব। মানে স্টোরি বেসড যে নাটকগুলো সেইগুলো। হ্যাঁ, যেমন এখানে প্রেম শেখানো হয়, একটি মাত্র দৃশ্য ছিল ওই নাটকে, প্রতিবন্ধী একটি মেয়ের বাবা। আমি সেই ক্যারেক্টারটা, এটা সাজিন আহমেদ বাবুর, আমার কাছে মনে হয়েছে এটা করা উচিত। আচ্ছা। অথবা যে নাটক মনে হয় সবচেয়ে বেশি দেখেছে মানুষ এক সময়, 15 সালে শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সিকান্দার বক্স। তো সেখানে প্রথম যে পর্বটা যায়, সেখানে 7টা পর্বে টোটাল যদি 72টা দৃশ্য থাকে, আমার দৃশ্য ছিল একটা। আমি সেটাই করেছি এবং মনের আনন্দে করেছি। আচ্ছা। এবং সেটাই বেশি মানুষ দেখেছে। কোনো প্রিপারেশন কি নিতে হয় আপনাকে অভিনয়ের আগে? না, কিন্তু এখন যেটি হয়েছে ভাষা, এখন সরাসরি বলে দেয় যে আপনি বরিশালের ভাষায় কথা বলবেন, আচ্ছা, নোয়াখালীর ভাষায় কথা বলবেন, বা আপনি প্রচলিত বাংলায় বলবেন। তো সেইটা একটা আছে। আর ভাঙা হচ্ছে, মানে আমি যাকে সবচেয়ে বেশি প্রভাবিত, যাকে দেখে অভিনয় এসেছিলাম, তার নাম হুমায়ুন ফরিদি। তো উনি আমাকে বলেছে যে তুই আর যা করিস গ্রামের চরিত্রে অভিনয় করবি না। আমি বললাম ফরিদি ভাই কেন? উনি যে বলছে, আচ্ছা তোরে দেখলে কিন্তু বড় লোক মনে হয়, বুঝলি, গ্রামের মানুষ মনে হয় না, তুই গ্রামের অভিনয়টা করবি না, মনে রাখবি? আমি বললাম জি। তো আমি কোনোদিন গ্রামের চরিত্রে অভিনয় করেছি বলে আমার মনে হয় না। মাঝে মাঝে আমি আসলে এই মিমিক্রিটাও করতে চাই না, কিন্তু এই যে চলে আসে যে ফরিদি ভাই, এটাও বিল্ট ইন মনে হয়, একদম বিল্ট। মানে আমি যদি একটা মানুষের সাথে মিশি, সত্যি সত্যি যদি তার সম্পর্কে আমার আগ্রহ জন্মায়, তখন আমার কাছে চলে আসারে এই লোকটা তো এইভাবে কথা বলে। তো সেরকম। কার মিমিক্রি বেস্ট পারেন আপনি? সেটা অনেকেরই, কিন্তু মানে সবচাইতে বেশি আলোচিত বা সমালোচিত মনে হয় ফকির আলমকে নিয়ে মানুষটা উপরে চলে গিয়েছেন, এবং মানুষটা এটার জন্য আপনাকে ভীষণ মানে অভিমান ছিল আপনার প্রতি। আমার চেয়ে বেশি অভিমান ছিল সাজু কাদেমের উপরে, কারণ ও ওইটা পাবলিকলি করেছে পরে, আমি তো পাবলিকলি কখনো করতাম না। হাসান ভাই, আপনি যখন লিখতে যান তখন যেহেতু আপনি প্রচুর বই পড়েন, তো কোনো লেখকের প্রভাব আপনার লেখায় পড়ে কিনা, আপনার বইয়ে পড়ে কিনা? কোনো না কোনো ফরম্যাটে পড়বেই, যে যত অস্বীকার করুক। আমি সবচেয়ে বেশি পড়েছি সম্ভবত জীবনানন্দের বই। আচ্ছা। সবচেয়ে বেশি পড়েছি। তারপরে আমার সময়কার, এটা যদি আমি মরে গেছেন আবুল হাসান বা তার সমসাময়িক নির্মলেন্দু গুণ, ইভেন এই যে ইমতিয়াজ মাহমুদের কথা, মাঝখানে হেলাল হাফিজ। কবিতা আমার এমন হয়, যে কবিতা আমার ভালো লাগে সেটি আমার মুখস্থ হয়ে যায়। আচ্ছা। সেটা রবীন্দ্রনাথ হোক, নজরুল হোক, জীবনানন্দ হোক, কিংবা এই যে ইমতিয়াজ মাহমুদ। কোন একটি কবিতা কতবার পড়েন, মানে পড়বা পাঠ করবার সময় কতবার পড়া হয়? বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করার পর আমার মনে হয়েছিল যে এই জীবন আমার না। তো যে ছুটিগুলো পেতাম, প্রথমেই বাসে করে নিউ মার্কেট যেয়ে ওখান থেকে একটা বই কিনতাম, 30, 40, 50 টাকা ছিল তখন দাম। আবার বাসে করে নিয়ে 2-3টার মধ্যে আমি পৌঁছাইতাম হচ্ছে সমুদ্র তীরে। হাঁটতে হাঁটতে এমন জায়গায় যেতাম যেখানে ছায়া আছে এবং কোনো লোকজন নেই, আমি বইটা পড়া শুরু করতাম। যদি শেষ করার পর এটা আমার ভালো লাগতো, আমি সাথে করে নিয়ে আসতাম, অথবা সাগরের জলে ভাসায় দিতাম।
ওইখানে যে ধাক্কা দেওয়া বইটার নাম হচ্ছে যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজ। হেলাল হাফিজ। এই কবিতার বইটা পড়ে আমার ফিরতে ফিরতে যে লাইনটা প্রথম মনে পড়ে যে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না। মানুষ বোঝো না। তারপরে আসলাম এক সিনিয়র স্যার, ওই বইটা খুলে খুলে দেখে বললেন এই 3-4টা লাইন বলতো কি পড়েছিস। উনি খুলনা থেকে আসলেন, এইভাবে বললেন। আমি বললাম আমি ব্যঙ্গ করতে পারি। কি পড়েছিস দেখি। তো আমি 3টা বা আগুন আর কতটুকু পড়ে, হ্যাঁ, সীমিত তার ক্ষয় সীমিত বিনাশ, মানুষের চেয়ে অত বেশি নয় আগুনের সোনালি সন্ত্রাস, আগুনে পোড়ালে তাও কিছু রাখে তাও কিছু থাকে, হোক না সে ধূসর বর্ণ চাই, মানুষে পোড়ালে কিছুই রাখে না। আরও আছে 1-2 লাইন, এই যে মানুষে পোড়ালে কিছুই রাখে না, ওই লাইনটা বিদ্ধ করেছে, আমার মনে আছে এখনও। আমি কোনো না কোনো ফর্মে 1-2টা শব্দ হয়তো বা ভুল হতে পারে, কিন্তু আমার মনে আছে। কবিতা আর গান একই, আবার একই না, ভিন্ন ভিন্ন রূপ। তো যখন লিখেন তখন কি সেটা কবিতা আকারে লেখা হয় নাকি গান আকারে লেখা হয়? আপনার লেখা অনেক গান এখনকার সময়ের অনেক সঙ্গীত শিল্পীদের কণ্ঠে আমরা শুনি, তো সেটা আসলে কি কবিতা আকারে লেখা হয় প্রথমে নাকি গান আকারে লেখা হয়? গান বেশিরভাগ ক্ষেত্রে আমি গানের আকারেই লিখেছিলাম। আচ্ছা। কবিতা ভেঙে গান করা যায়, হয়তো অনেকে করেছেন, কিন্তু প্রথম এটি বাধ্য শব্দটা ব্যবহার করলাম। তানভীর তারেক নামে একজন আছে, তো তানভীর তারেক ও নিজে লেখে, ও গান করে, গান গায়ও, গানের সুরও দেয়। তো আমার একটা উপন্যাস, একটা মোটামুটি বড় কবিতা ছিল, আচ্ছা। নদীর মতো ভাঙবি যদি নদী হয়েই থাক, আমার জন্য হাতের মুঠোয় মোহনাটা রাখ, আকাশ হয়ে ডাকবি যদি আকাশ হয়ে থাক, আমার জন্য মুঠোর ভেতর সন্ধ্যা তারা রাখ। এখন সে বলল এই কবিতা ভেঙে গান করতে হবে, এবং আমি বাধ্য হলাম এবং লিখেছিল, এবং সেটা আমার মানে প্রথম 10টা গানের মধ্যে একটা। তারপরে সেটা টুটুল, মানে এসআই টুটুল, পরবর্তীকালে তানভীর তারেক নিজেও এই গান গেয়েছে, মানে বুকের ভেতর আঞ্জ কাঁদে একলা সমুদ্র, এটা ছিল ব্রিজ লাইন। তো এরকম আছে, তো এটা কবিতা থেকে আমি প্রথম লিখেছিলাম। আমি এটা শুনেছি যে আপনি অনেককেই গান উপহার দিয়েছেন, অনেক সঙ্গীত শিল্পীকেই। তো প্রফেশনাল গীতিকার হিসেবে কাজ করা নাকি যে উপহার হিসেবে কাউকে গানের লিরিক দেওয়া, এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন আপনি? সেটা হচ্ছে আমি দিতে চাই প্রফেশনাল গীতি কবির যে কাজ, গীতিকারের যে কাজ, হ্যাঁ। আমি সেই লাইনে কখনো হাঁটি নাই। কেন এটা? মানে এটা অভিমাননা কোনো কিছুই না। আমার বেশিরভাগ সময় মনে হয় যে আমি মনে হয় এই লাইনের মানুষ না। আচ্ছা। তো মাঝখানে আমার এক ছোট বোন সম্পর্কে সে একটা চায়ের আড্ডা খুলেছে, তো সেখানে গিয়েছিলেন আমাদের ফাহমিদা নবী। তো আমি বসে আছি, ফাহমিদা নবী ডাকছে যে একটা গান আমি এখনো গাই, তো এই গানটা আহসান কবি লিখছিল। তখন অনেকে জিজ্ঞেস করছেন এবার গান লেখে নাকি, তাই বললাম না, আই এম অলওয়েজ অ্যান আউটসাইডার। কিন্তু আপু আমার একটা লাইন পছন্দ করেছিলেন, বাপ্পা এবং ফাহমিদাপা সেই গানটা গেয়েছিলেন, আমার জন্য একটু রেখো মাথার অনুভব। তো এইরকম ঘটনা ঘটেছে, তো সেটাও কিন্তু কবিতা থেকে। আচ্ছা। প্রথম 3 লাইন ছিল, এটাই বইতে ছাপা হয়েছিল, পরে ওই লাইনটা নিয়ে গান করা হয়েছে। মানে অনেকেই তো আছেন যারা প্রফেশনালি আসলে গীতিকার হিসেবে কাজ করছেন, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। কখনো করি না, এবং উপহার অনেকটা দিয়েছি, তো এটা সম্পর্কের ক্ষেত্রেও হয়েছে। একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনার কোনো বই নিয়ে পরবর্তীতে কখনো নাটক বানানো বা চিত্রনাট্য তৈরি করা, এরকম কোনো ইচ্ছে আছে? সেটা অন্তত আমাকে 2 বার অন্তত আমার 2টো উপন্যাস জমা দেওয়া হয়েছিল ওই যে অনুদানের ছবির জন্য। আমি যতদূর জানি কোনোটাই গৃহীত হয় নাই। আচ্ছা। একটা ছিল রাজেশ্বরীর গৃহপালিত নদী, হ্যাঁ। আর একটা ছিল দুঃখ বাড়ি। এই দুটো নেওয়া হয়েছিল আমার কাছ থেকে, আর কবিও নিয়েছিল, কবি নামে আমার একটা বই আছে। তো এই 3টাই হওয়ার কথা ছিল, পুরো স্ক্রিপ্টও করা ছিল, কিন্তু কেন হয় না আমি জানি না। আহসান ভাই, আপনার সাথে আসলে কথা বলতে গেলে মানে গল্পের যে পরিসর সেটা দীর্ঘ করাটা খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু যেহেতু আমাদের আজকে সময়ে পর্যন্ত, সুতরাং খুব ভালো থাকুন। সবশেষে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আগামী দিনগুলো যেন সুন্দর হয় সেই প্রত্যাশা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এনটিভিকে অনেক ধন্যবাদ, আমার প্রিয় কবি বন্ধু আলফ্রেড খোকন, এবং আপনি যারা পর্দার আড়ালে আছেন, এবং শেষমেশ এনটিভির দর্শক সবাইকেই অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।